গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুবোধ ঘোষের লেখা শুনো বরনারী। আজ চতুর্থ পর্ব। মাথা হেঁট করে মুখের হাসি লুকিয়ে এবং হাতটাকেও লুকিয়ে লুকিয়ে এগিয়ে দিয়ে হিমুর কামিজের পকেটটা ধরে টান দেয় যুথিকা। ফিসফিস করে বলে, শুনলে তো হিমাদ্রি, মহিলা কি বলছেন? না, ঠিক শুনতে পাইনি। মহিলা একটা সমস্যায় পড়েছেন। কিসের সমস্যা? উনি বুঝতে পারছেন না কে কার সঙ্গে চলেছে। তোমার সঙ্গে আমি যাচ্ছি না আমার সঙ্গে তুমি যাচ্ছ। হিমু হাসে। তোমার কাণ্ড দেখে মনে হতে পারে তোমার সঙ্গে আমি যাচ্ছি। তার মানে মহিলা তোমাকে একটা অপদার্থ বলে মনে করছেন। অনেকেই তো তাই মনে করে। মহিলাও তাই মনে করবেন, তাতে আর আশ্চর্য কি? অনেকে মানে কে কে? তাকে আর মনে করে রেখেছি? দেখেছি অনেকেই তাই মনে করে। সেই অনেকের মধ্যে আমিও আছি বোধ হয়। থাকলে দোষ কি? যুথিকা কটমট করে হিমাদ্রির মুখের দিকে তাকায়। ওভাবে বেঁকিয়ে কথা বলো না, ঠিক করে স্পষ্ট করে বলো তোমার কি ধারণা। আমিও তোমাকে অপদার্থ বলে মনে করি? বললাম তো, তাতে দোষের কি আছে? মনে করলে অন্যায় কিছু হবে না। কে বলে মাটির মানুষ? বেশ তো ক্ষোভ, অভিমান আর অভিযোগের টাটকা রক্ত মাংস দিয়ে তৈরি, বেশ গভীর বুদ্ধির মানুষ। খুব বুঝতে পারে, খুব দেখতে পায়, আর কিছুই ভুলে যায় না। কি ভয়ানক নিখুঁত হিমাদ্রির মাটির মানুষের ছদ্মবেশটা! ইচ্ছে করলে ওর মুখের ওই বোকা বোকা হাসিটাকেই ঝিক করে একটা বিদ্যুতের জ্বালায় জ্বালিয়ে দিয়ে মানুষের মুখের দিকে বেশ তো তাকাতে পারে হিমাদ্রি। মানুষের মনের কোমলতার উপর বেশ আঘাত দিয়ে কথা বলতে পারে। যুথিকা ঘোষের মনের সব কৌতুক আর কৌতূহলের দুঃসাহস চমৎকার একটি নিষ্ঠুর বিদ্রূপের খোঁচা দিয়ে রক্তাক্ত করে দিয়ে এখন কেমন নির্বিকার মনে নস্যির ডিবে ঠুকছে হিমাদ্রি। যুথিকা বলে, আমিও তোমাকে এরকম একটা শক্ত কথা বলতে পারি। হিমু হাসে। একটা কেন, অনেক বলতে পারো। মিথ্যে অভিযোগের কথা নয়, সত্য অভিযোগ। হিমু হাসে। তোমাকে সময় মতো এক পেয়ালা চা এনে দিতে পারিনি, এছাড়া আমার বিরুদ্ধে বোধহয় আর কোনো অভিযোগ খুঁজে পাবে না। খুঁজে পেয়েছি। কি? তুমি আমাকে একটা অহংকারে মেয়ে বলে মনে করো। হিমু হাসে। তা মনে করি, কিন্তু সেজন্য রাগ করি না নিশ্চয়ই। রাগ কেন করবে? তুমি যে ভয়ানক চালাক। মানুষকে ছোট ভাবতে তোমার বেশ মজা লাগে। আর আনমনার মতো কিছুক্ষণ চুপ করে থাকে যুথিকা। তারপর গলার স্বরের একটা রুক্ষ তীব্রতাকে যেন কোনো মতে চেপে রেখে আস্তে আস্তে বলে, তাই পরের উপকার করে বেড়াও। ওটা মোটেই তোমার বাতিক নয়, ওটা তোমার ভয়ানক একটা অহংকার। মানুষ নিজেকে কত ছোট করে ফেলতে পারে তাই দেখে মনে মনে মজা করবার জন্যে অকারণ পরের উপকার করে বেড়াচ্ছ। গিরিডির কেউ তোমাকে বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝেছি। তুমি যে আমাকে আমার চেয়েও বেশি বুঝে ফেলেছ মনে হচ্ছে। আগে হ্যাঁ, তুমি নিজেই জানো না যে তুমি। বলে ফেলো, তুমি কি ভয়ানক চালাক আর অহংকারী। এক টিপ নস্যি নিয়ে হিমু আবার হেসে ওঠে। বেশ, অনেক গল্প তো হল। যুথিকা হাসে। এবার ভয়ানক খিদে পেয়েছে। তোমার সঙ্গে খাবার আছে নিশ্চয়ই। আছে, কিন্তু সে খাবার খাবো না। কেন? কোনো স্টেশনের ট্রেনটা থামুক, খাবারওয়ালার কাছ থেকে পুরি তরকারি কিনে খাবো। না না, খবরদার না। তুমি বাধা দেবার কে? আমার বাধা না শুনলে কোনো লাভ হবে না। তার মানে? আমি তোমার সঙ্গে লুচি সন্দেশ খেতে রাজি হব না। চমকে ওঠে যুথিকা এবং মনে মনে সারা গিরিডির একটা অসার ধারণার আনন্দকে ধিক্কার দেয়। হিমু দত্তকে চিনতে বুঝতে আর ধরতে পারেনি কেউ। ওর বুকের প্রত্যেকটা নিঃশ্বাস, ওর উদাস আনমনা ভালো মানুষী চোখের প্রত্যেকটা দৃষ্টি যে চরম চালাকির লীলা খেলা।
জ্যোতিকা ঘোষের মনের গভীরের এত গোপন ইচ্ছাটাকেও কত সহজে দেখে ফেলেছে হিমাদ্রি। সত্যি কথা, হিমাদ্রিকে লুচি সন্দেশ খাওয়াবার একটা ছুতো খুঁজছিল জ্যোতিকা, কিন্তু সন্দেহ ছিল জ্যোতিকার মনে। বাতিকের মানুষ হিমাদ্রি জ্যোতিকার খাবারের ঝুড়ির লুচি সন্দেশ স্পর্শ করতে রাজি হবে না। হিমাদ্রির সেই অনিচ্ছাকে জয় করবার জন্যে কি কথা বলতে হবে তাও মনে মনে ঠিক করে রেখেছিল জ্যোতিকা। কিন্তু তুমি না খেলে আমি লুচি সন্দেশ ছুঁব না, এ কথা বলবার সুযোগও পেল না জ্যোতিকা। ধূর্ত হিমুদত্ত মানুষের মনের একটা সদিচ্ছাকে, একটা সৌজন্যের আগ্রহকেও কি ভয়ানক আঘাত দিয়ে ব্যথা দিতে জানে। কিন্তু হিমাদ্রির বুদ্ধির কাছে কি হার মানবে চারু ঘোষের মেয়ে জ্যোতিকা ঘোষ? জ্যোতিকা বলে, তুমি যদি সত্যি বাধা দিয়ে আমাকে পুরি তরকারি খেতে না দাও, তবে মনে রেখো আমার খাওয়াই হবে না। কেন? তোমার সঙ্গেই তো ভালো খাবার আছে। হ্যাঁ আছে, তেমনই থাকবে। তার মানে? তার মানে তুমি যদি সেবারের জার্নির সময় আমার একটা ভুলের কথা ভুলতে না পেরে শুধু একটা প্রতিশোধ নেবার ইচ্ছায়। হিমু হাসে। তুমিও তো মানুষের ভুলের খুঁটিনাটি ধরতে কম যাও না। যাও, আমি তর্ক করতে চাই না। তর্ক ছেড়ে দিয়ে জ্যোতিকাও হাসে, এবং সেই হাসির মধ্যে বোধহয় বিজয়িনীর মনের মতো একটা সুখী মনের গর্বও হাসে। খাবার খাওয়ার পালা একটু পরে শুরু হলেই ভালো হয়। এখন গল্পের পালা থামিয়ে দেওয়া উচিত নয়, কি বলো হিমাদ্রি? হেসে হেসে গল্প করবার আনন্দও অবান্তর কোনো প্রশ্নের আঘাতে এলোমেলো হয়ে যায় না। কথায় কথায় শুধু একটি প্রশ্নকে কয়েকবার টেনে নিয়ে এসে শেষে শান্ত হয়ে যায় জ্যোতিকা। তোমার কেউ নেই, এটা কি একটা কথা হলো? এ কথার কোনো মানে হয় না হিমাদ্রি। মানে হোক বা না হোক, কথাটা সত্যি। তুমি আমার কথাটাই বুঝতে পারোনি। আশ্চর্য হয় হিমু। না বুঝবার কি আছে? অনেক কথাই তো জিজ্ঞাসা করেছে জ্যোতিকা, যে কথা হিমুর গিরিডি জীবনের 1 বছরের মধ্যে কোনো মানুষ হিমুকে জিজ্ঞাসা করেনি। জ্যোতিকার ছোট ছোট এক একটা সরল প্রশ্নের উত্তরে হিমুও সরল ভাষায় উত্তর দিয়ে দিতে পেরেছে। হ্যাঁ, বাবা মা দুজনের কেউ আর এখন বেঁচে নেই। দেশের বাড়ি অনেকদিন আগেই বিক্রি হয়ে গিয়েছে। ভাই বোন কেউ নেই। চাকরির চেষ্টা করতে করতে সেই ডিব্রুগড় থেকে হঠাৎ এই গিরিডিতে এসে পড়া, এই তো ব্যাপার। দেখা যাক আবার কোন দিকে ভেসে পড়তে হয়। জ্যোতিকা হেসে ফেলে। সব বলেও একটি কথা বোধহয় বলতে পারলে না হিমাদ্রি। বোধহয় বলতে তোমার লজ্জা করছে। আর কি বলবো বুঝতে পারছি না। এমন কেউ একজন তো থাকতে পারে যে তোমাকে ভেসে পড়তে দিতে চায় না, ধরে রাখতে চায়। তার মানে বিয়ে করনি? হিমু হো হো করে হেসে ওঠে। এত কথা শোনার পর তোমার মনে এরকম একটা অদ্ভুত প্রশ্ন দেখা দিল, কি আশ্চর্য। বুঝলাম বিয়ে করনি, কিন্তু তাতেও প্রমাণ হয় না যে তোমার কেউ নেই। হিমু বিরক্ত হয়ে বলে, না নেই, আমি পাগল নই। আমার ওসব অদ্ভুত শখ থাকতে পারে না। জ্যোতিকাও যেন অদ্ভুত একটা জেদের আবেগে আরো জোর দিয়ে বলে, তুমি পাগল নাই বা হলে, কিন্তু গিরিডিতে অন্তত একটা পাগল মেয়ে তো থাকতে পারে। তোমার অদ্ভুত শখ না থাক, অন্য কারো তো থাকতে পারে। সে তোমাকে ভেসে পড়তে দিতে রাজি হবে কেন? না, এরকমও কেউ নেই। কেন নেই? হেসে ফেলে হিমু। ঠাট্টা করবার আর গল্প করবার কিছু না থাকলেও এসব কথা বলতে হয় না। তোমাকে যদি ভয় করতাম তবে নিশ্চয়ই এসব কথা জিজ্ঞাসা করতাম না। জ্যোতিকার মুখের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে যায় হিমু। ভয় করে না জ্যোতিকা, কিন্তু ভয় করে না বলি কি এত ঠাট্টা করতে হয়? চারু ঘোষের মেয়ের মাথার মধ্যে একরকমের পাগলামির পোকা আছে বোধহয়। কিন্তু মনটাকে এত গম্ভীর করে রেখেও হিমু দত্ত বুঝতে পারে জ্যোতিকার প্রশ্নগুলি যেন হিমু দত্তের জীবনের উপর মানুষের মায়ার প্রথম অভিনন্দন। যে কথা কেউ জিজ্ঞাসা করেনি সে কথা জিজ্ঞাসা করেছে চারু ঘোষেরই অহংকারী মেয়ে। আপন বলতে কেউ আছে কিনা হিমু দত্তের?
আর একটা কথা মনে পড়ে, এই তো সেই যুথিকা ঘোষ যে মেয়ে হিমাদ্রিবাবু বলে প্রথম ডেকেছিল। সে ডাকের পেছনেও একটা ঠাট্টা ছিল নিশ্চয়ই, কিন্তু তবু তো ডেকেছিল, এবং শুনতেও খারাপ লাগেনি। কি যেন বলেছে যুথিকা, বুঝতে না পেরে প্রশ্ন করে হিমু, কি বললে? তোমাকে বন্ধু বলে ভাবতে সত্যি আর ভয় করে না। হিমুর গম্ভীর মুখ যেন হঠাৎ ভয়ের চমক লেগে কেঁপে ওঠে। বন্ধু? হ্যাঁ, তোমাকে কি একটা পূজনীয় গুরুজন বলে মনে করবে ভেবেছ? হিমু হেসে ফেলে। কিন্তু ভয় করবার কথা কেন বলছ? ভয় করে না বলেছি। কেন? যুথিকায় খিলখিল করে হেসে ওঠে। তোমার মতো একটা একলা অপদার্থ মানুষকে ভয় করব কেন? আস্তে একবার চমকে ওঠে হিমু, তারপরই অন্যদিকে মুখ ফেরায়। অনেক রাত হয়েছে, আর বেশি গল্প করলে রাতটা যে চোখের ওপরেই ভোর হয়ে যাবে। হিমু বলে, তুমি এবার শুয়ে পড়ো যুথিকা। যুথিকা ক্লান্তভাবে বলে, হ্যাঁ। বাঙ্কের ওপর থেকে বেডিংটা টেনে নামিয়ে সিটের ওপর পেতে দেয় হিমু। যুথিকা বলে, তুমি এই শতরঞ্চিটা ওই সিটের ওপর পেতে ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি। সেবারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা পথ কষ্ট করে। না না, কষ্ট কেন করব? সেবার কামরাতে তো জায়গায় ছিল না, তাই বাধ্য হয়ে। আরেকটা কথা। কি? তুমি আমার গায়ের উপর চাদর টাদর মেলে দিতে চেষ্টা করো না, কেমন? আচ্ছা। কিছু মনে করলে না তো? না। মহিলা হয়তো একটা বাজে সন্দেহ করে বসবেন, সেই জন্যই বলছি। হ্যাঁ, ঠিকই বলেছ। এ কি অদ্ভুত কথা বলছে দিদি। বাবা শুনলে যে রাগ করবে, আর মা নিশ্চয়ই আরও রাগ করে শেষে ধমক দেবে। না, এরকম বিশ্রীভাবে বেড়াতে যাবার কোনো মানে হয় না। যুথিকার কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছে দুই ভাই বীরু আর নীরু। একবার বাড়ির বাইরে থেকে বেরিয়ে আসতে চায় দিদি। বীরু আর নীরুকেও সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ঠিক কোথায় যে বেড়াতে যেতে চায় সেটা ঠিক স্পষ্ট করে বলতে পারছে না দিদি। উশ্রির দিকে নয়, বরাকরের দিকে নয়, বেনিয়ারি কলিয়ারি যাবার সড়কের দিকে, যেখানে মাঠের উপর অনেক পলাশের মাথা লাল ফুলে রঙিন হয়ে রয়েছে, সেদিকেও নয়। তবে কোথায়, কোন দিকে? যুথিকা বলে, ও সবই তো দেখা, তার চেয়ে বরং মহেশমুন্ডার দিকে। না, অত দূরে নয়। তবে কি পরেশনাথের দিকে? না, পায়ে হেঁটে কি অত দূরে বেড়াতে যাওয়া যায়? বীরু আর নীরু একসঙ্গে আশ্চর্য হয়ে চেঁচিয়ে ওঠে, পায়ে হেঁটে? হ্যাঁ, কি হয়েছে তাতে? এত বড় বড় চোখ করে আশ্চর্য হবার কি আছে? উদাসীন নামে এত বড় বাড়ির আত্মাটাও বোধহয় চমকে উঠেছে। বেড়াতে যেতে চায় যুথিকা, কিন্তু এত সুন্দর জায়গা থাকতে ওই শ্রীহীন শহরের ভেতর একটু ঘুরে ফিরে বেরিয়ে আসতে চায়। তাও আবার গাড়িতে নয়, শুধু পায়ে হেঁটে, তাছাড়া এমন একটা অসময়ে। শহরের দিকে, যেদিকে এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে জগতের যত ধুলো ময়লার ভিড়, যত বাজে মানুষের ছুটোছুটি আর শোরগোল, যত দীনতা আর হীনতার ছায়াও পথের ওপর আর দুপাশে ছড়িয়ে আছে। শর্মা ব্রাদার্সের অমন সুন্দর ভ্যারাইটি স্টোর্সের কাছে যেতে হলেও অনেক বাজে মানুষের ভিড়ের গা ঘেঁষে এগিয়ে যেতে হয়। গাড়ি ছাড়া কোনোদিনও পায়ে হেঁটে শহরের কোনো দোকানে আসেনি চারু ঘোষের ছেলে মেয়ে। কিন্তু যুথিকা যে কথা বলছে সেটা দোকান টোকানে যাবার পরিকল্পনাও নয়, কোনো শখের জিনিস কেনবার কথাও ওঠেনি। শুধু শহরেরই ভেতরে এদিক ওদিক একবার ঘুরে আসতে চায় যুথিকা। বাজারের দিকে, চকের দিকে, স্টেশনের দিকে, বিনা দরকারে শহরের যেসব পথে ঘুরে বেড়াবার কোনো অর্থ হয় না, সেই সব পথেই বেরিয়ে আসবার জন্য অদ্ভুত এক ইচ্ছার খেয়ালে যেন দুরন্ত হয়ে উঠেছে যুথিকা ঘোষের মন। ভয় পায় নীরু। কিন্তু রাস্তায় যে ভিখিরি আছে দিদি, নোংরা খেঁকি কুকুরও আছে। যুথিকা হাসে, থাকুক না, ভয় কিসের? দিদির সাহসের হাসি দেখে
আশ্বস্ত হয় নীরু। এবং তারপরে আর দেরি হয় না। চারু ঘোষের মেয়ে যুথিকা ঘোষ, সঙ্গে চারু ঘোষেরই 2 ছেলে বীরু আর নীরু, যখন উদাসীনের ফটক পার হয়ে সড়কের ধুলো মাড়িয়ে শহরের দিকে এগিয়ে যেতে থাকে, তখন উদাসীনের মালিটাও একটু আশ্চর্য হয়ে হাঁ করে তাকিয়ে দেখতে থাকে। মাত্র বিকেল হয়েছে। আদালত থেকে চারু ঘোষের বাড়ি ফিরতে এখনো বেশ দেরি আছে, এবং চারু ঘোষের স্ত্রীও এখন ডাক্তারের উপদেশ অনুযায়ী 3 ঘন্টার রেস্ট নেবার জন্য উপরতলার একটি ঘরে নীরবতার মধ্যে ঘুমিয়ে পড়ে আছেন। এত রোদ, এখন যে ঠিক বেড়াতে যাবার সময়ও নয়। কিন্তু যুথিকা ঘোষের প্রাণটা যেন উদাসীনের জীবনের এতদিনের নিয়মের শাসন ভঙ্গ করবার কৌতুকে দুঃসাহসী হয়ে উঠেছে। বীরু আর নীরুকে হেসে হেসে আশ্বাস দেয় যুথিকা, না না, বাবা কিছু বলবে না বীরু, মাও বলবে না, দেখো আমার কথা সত্যি হয় কিনা। আরও কিছু দূর এগিয়ে যাবার পর যুথিকা ঘোষের প্রাণের এই দুরন্ত অবাধ্যতার আনন্দ যেন মুখর হয়ে হেসে ওঠে। বীরু আর নীরুর মুখের দিকে তাকিয়ে হেসে হেসে বলে, যদি একটু বকুনি খেতে হয় তো খাবো। যুথিকার সাজটাও বেড়াতে যাবার মতো সাজ নয়। বীরু বলে, তোমাকে বড় অভদ্র দেখাচ্ছে দিদি। কেন? চমকে ওঠে যুথিকা। নীরু বলে, বিচ্ছিরি ড্রেস করেছ, একেবারে গরিব লোকের মতো। ঠিক কথাই বলেছে বীরু আর নীরু। যুথিকা ঘোষের পায়ে একজোড়া চটি, আর গায়ে এলোমেলো করে পরা একটা রঙিন ছাপা শাড়ি ও ছিটের ব্লাউজ। খোপা নয়, বিনুনিও নয়। সাবান ঘষা মাথার চুল এতক্ষণে শুকিয়ে আর রুক্ষ হয়ে ফেঁপে উঠেছে। স্নানের পর ঘাড়ে আর গলায় যে সামান্য একটু পাউডার ছড়ানো হয়েছিল, সে পাউডারের কোনো চিহ্ন এখন আর নেই। স্নানের সময় গলার হার আর কানের দুলো খুলে রাখা হয়েছিল, সেগুলিও আর পরা হয়নি। আয়নার দেরাজের মধ্যেই সেগুলি পড়ে আছে। চেহারাটা অভদ্রের মতো দেখাচ্ছে, গরিবের মতো দেখাচ্ছে, কিন্তু খারাপ দেখাচ্ছে কি? প্রশ্নটা হয়তো মুখ খুলে বলেই ফেলত যুথিকা ঘোষ। আর বীরু আর নীরুর চোখের বিস্ময়ের দিকে তাকিয়ে বুঝে ফেলতে পারত যুথিকা একটু খারাপ দেখাচ্ছে না নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন করতে হয় না, কারণ বীরুই হঠাৎ যুথিকার মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে একটা ছেলে মানুষই আনন্দের কথা বলে ফেলে, তোমার গায়ে অনেক রক্ত আছে দিদি। কি করে জানলে? তোমার মুখটা কি চমৎকার লাল হয়ে উঠেছে। হাসতে গিয়ে আবারও লাল হয়ে ওঠে যুথিকার মুখ, তবে আর সন্দেহ নেই। উদাসীনের মেয়ের মুখ পথের রোদের ছোঁয়ায় একটুও অসুন্দর হয়ে যায়নি, একটুও খারাপ দেখাচ্ছে না যুথিকাকে। বরং বীরুর চোখের ওই বিস্ময় লক্ষ্য করবার পর বিশ্বাস করতে হয় যুথিকার এই সাজহীন মূর্তিটা নতুন রকমের একটা প্রাণের আভায় রঙিন হয়ে আরও সুন্দর হয়ে উঠেছে। যুথিকা জানে না, বীরু আর নীরুও জানতে পারে না, কিসের জন্যে আর কি দেখবার জন্যে পথের এত ভিড় পার হয়ে এত শোরগোল শুনতে শুনতে এগিয়ে যেতে হচ্ছে। কোনো কাজ নেই, দরকার নেই, কোথাও থামবার আর জিরোবার কথা নেই, শুধু শহরের ভেতর এদিক ওদিক একটু ঘুরে বেড়ানো, এই মাত্র। ঘুরে বেড়াতে একটু খারাপ লাগে না। লোহার পুলটা পার হবার সময় ট্রেন ছাড়া একটা একলা ইঞ্জিন ভয়ানক চিৎকার করে আর ঘন কালো ধোঁয়ার স্তবক ধমকে ধমকে উড়িয়ে দিয়ে ছুটে চলে গেল। চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে উদাসীনের দিদি আর 2 ভাই। ইঞ্জিনের ধোঁয়ার কুণ্ডলি থেকে মোটা মোটা কয়লার গুঁড়ো যুথিকার রুক্ষ চুলের উপর ঝরে পড়ে। ছুটন্ত ইঞ্জিনের দিকে তাকিয়ে হাততালি দিয়ে হেসে ওঠে বীরু আর নীরু। তারপর যুথিকার চুলের উপর কয়লার গুঁড়োর ছড়াছড়ি দেখে আরও জোরে হাততালি দেয়। যুথিকা বলে, দুষ্টুমি করো না, ছি। আচ্ছা, এবার চলো, একবার চকের কাছে গিয়ে তারপর একবার স্টেশনের দিকটা ঘুরে এসে তারপর। বিচিত্র এক উদ্ভ্রান্তির অভিযান। এগিয়ে যেতে থাকে যুথিকা আর বীরু নীরু। চকের দোকানগুলিতে যেমন ভিড়, তেমনি হইচই। কত মানুষ আসছে যাচ্ছে, কত ব্যস্ততা, কত কথা বলছে, হাঁকাহাঁকি ডাকাডাকি করছে, আবার ঝগড়াও করছে মানুষগুলি।
গাড়িতে করে এই চক কতবার পার হয়ে গিয়েছে যুথিকা, কিন্তু কোনোদিন ভিড়ের মুখগুলির দিকে তাকাবার কোনো দরকার হয়নি, তাকাতে ইচ্ছেও করেনি। কিন্তু আজ বারবার তাকাতে ইচ্ছে করে। দরকারের মানুষগুলি আসছে যাচ্ছে, আর ভিড় করে থমকে রয়েছে, দেখতে বেশ লাগে। কিন্তু কি আশ্চর্য, একটা চেনা মুখ এখন পর্যন্ত দেখতে পাওয়া গেল না। পথের ভিড়গুলি যেন একটা নিরেট অচেনা জগতের কতগুলি হাসাহাসির, মুখরতার আর ব্যস্ততার ভিড়। মাঝে মাঝে এক একবার চমকে ওঠে যুথিকা ঘোষের খেয়ালের চোখ। ঠিক হিমাদ্রির মতো নীল রঙের কামিজ গায়ে এক ভদ্রলোক ব্যস্তভাবে একটা ফলের দোকানের ভিড়ের সঙ্গে মিশে রয়েছেন। আশ্চর্য, হিমাদ্রি নয় তো? কিন্তু আশ্চর্য হবার কি আছে? চকের এইসব দোকানে এসে এত মানুষের যদি ভিড় করবার দরকার থাকে, তবে হিমাদ্রি বা কেন আসবে না? না, হিমাদ্রি নয়। নীল রঙের কামিজ বটে, কিন্তু আস্তিন দুটো গোটানো নয়, আর পায়ে একজোড়া নাগরা সাদা রবারের জুতো নয়। স্টেশনের কাছে এদিকে ওদিকে ঘুরে ঘুরে আর পথের ভিড়ের অনেক মানুষের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যেন ক্লান্ত হয়ে যায় যুথিকা ঘোষের এই বিচিত্র উদ্ভ্রান্তির অভিযান। নীল রঙের কামিজ, আস্তিন দুটো গোটানো, আর পায়ে সাদা রবারের জুতো, এমন কোনো মূর্তি শহরের এত ভিড়ের কোনো ভিড়ের মধ্যে দেখা গেল না। বীরু বলে, এবার কোন দিকে যাবে দিদি? আর কোনো দিকে না। কেন দিদি? সন্ধে হয়ে এসেছে। তাতে কি হয়েছে? যুথিকা বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে। কারো মুখ স্পষ্ট করে যে দেখতেই পাওয়া যাচ্ছে না, কাউকে চিনতে পারা যাবে না। নীরু ভয়ে ভয়ে বলে, তবে এবার বাড়ি ফিরে চলো দিদি। হ্যাঁ চলো। ফটক পার হয়ে উদাসীনের বারান্দার উপর এসে দাঁড়াতেই বুঝতে পারে যুথিকা, হ্যাঁ, বকুনি খেতে হবে। বীরু আর নীরুও বুঝতে পারে বোধহয়। তা না হলে ওরা দুজনে ওভাবে যুথিকার এলোমেলো চেহারাটার আড়ালে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করে কেন? অনেকক্ষণ হলো আদালত থেকে ফিরেছেন চারু ঘোষ। অনেকক্ষণ হলো বিরামের ঘুম থেকে জেগে উঠেছেন চারু ঘোষের স্ত্রী কুসুম ঘোষ। অনেক ডাকাডাকি করেও উদাসীনের ছেলে মেয়ের কোনো সাড়া না পেয়ে অনেক আতঙ্ক অনেকক্ষণ ধরে সহ্য করেছেন। তারপর মালির কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়েছেন, কিন্তু মনের রাগটাকে শান্ত করতে পারেননি। বলা নেই কওয়া নেই, অনুমতি না নিয়ে, একটা জানান না দিয়ে বাচ্চা দুটো ভাইকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে কোথায় গেল 22 বছরের এই কাণ্ডজ্ঞানহীন ধিঙ্গি? গণেশবাবুর স্ত্রীর মতো নিন্দুকের চোখে পড়লে আর রক্ষা নেই। একবেলার মধ্যেই বোধহয় সারা গিরিডির সব পাড়া ঘুরে দুর্নাম রটিয়ে দেবে। কিপ্টে চারু ঘোষ শুধু নিজে একাই গাড়ি চড়ে, ছেলে মেয়েগুলো পায়ে হেঁটে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়ায়। কি আশ্চর্য, ভেবে কোনো কারণই ঠাহর করতে পারেন না চারু ঘোষ আর কুসুম ঘোষ। উদাসীনের সুশ্রী জীবনের শিক্ষা দীক্ষা পেয়েও আর এত বড় হয়ে উঠবার পরেও যুথিকার মতো মেয়ের মনে আবার এই কোন রকমের অপরুচির অনাচার? গাড়ি ছাড়া কোনোদিন বেড়াতে বের হয়েছে যুথিকা? এমন ঘটনা তো স্মরণ করতে পারেন না কুসুম ঘোষ, কারণ এমন ঘটনা কোনোদিনই ঘটেনি। তবে আজ হঠাৎ এমন অধপতনের ধুলো পায়ে গায়ে আর মাথায় মাখবার জন্যে এ কেমন নোংরা শখের খেলা খেলে এলো মেয়েটা? কিসের জন্যে? কোথায় গিয়েছিল যুথিকা? কার সঙ্গে কথা বলে এলো? সন্দেহ করেন কুসুম ঘোষ, নিশ্চয়ই একটা কাণ্ড করে এসেছে যুথিকা। তা না হলে না বলে কয়ে একটা চুপি চুপি চেষ্টার মতো বাইরে বের হয়ে গেল কেন? বিশ্রী কাণ্ড করতে হলে যে ঠিক এই ধরনের চুপি চুপি চেষ্টাই করতে হয়। কুসুম ঘোষের জ্যাঠতুতো দাদা আইসিএস মোহনদার বউ বর্ণালীর কথা মনে পড়ে। চালচলনে প্রায় মেম সাহেব হয়ে গিয়েছে যে বর্ণালী বৌদি। 100 টাকা মাইনের মগ কুকের হাতের রান্না, যত রোস্ট গ্রিল আর ফ্রাই ছাড়া যার মুখে কোনো বাংলা রান্না রোচে না, সেই বর্ণালী বৌদি লুকিয়ে লুকিয়ে চাপরাশিকে দিয়ে বাজারের তেলে ভাজা বেগুনি আনিয়ে
আর ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে খেত। যুথিকার কাণ্ডটা প্রায় একই রকমের একটা চুপি চুপি সেরে আসা নোংরা শখের কাণ্ড। যুথিকা ঘোষের মুখের দিকে তাকিয়ে ধমক দেন কুসুম ঘোষ। ছি! যুথিকা হাসে। কি হলো মা? হঠাৎ এরকম একটা কাণ্ড করবার মানে কি? শহরের ভেতরে একটু এদিক ওদিক বেরিয়ে এলাম। কেন? কি কারণ? এমনি, কোনো কারণ নেই। পাগলামিতে পেয়েছিল না? চারুবাবু বলেন। যাকগে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কুসুম ঘোষ চুপ করেন এবং চারুবাবু আরও গম্ভীর হয়ে বলেন, মোট কথা তোমার কাণ্ডে আমি বড় দুঃখিত হয়েছি যুথিকা। আমাদের প্রেস্টিজের দিকে চোখ রেখে কাজ করবে। উদাসীনের মেয়ে উদাসীনের কালচার ভুলে কেন যাবে? উদাসীনের কালচারের উপর আবার একটা উপদ্রব। এই উপদ্রব উদাসীনের মেয়ে যুথিকা ঘোষের একটা খেয়ালের কাণ্ড, এবং এই খেয়ালটাও একটা নোংরা শখের খেয়াল। খুব দুঃখিত হলেন চারু ঘোষ এবং খুব রাগ করলেন কুসুম ঘোষ। দিনটা ছিল যুথিকা ঘোষেরই জন্মদিনের উৎসবের দিন। সেদিন আদালতে যাননি চারু ঘোষ, সেদিন স্কুলে যায়নি বীরু আর নীরু। সেদিন শহরে গিয়ে শর্মা ব্রাদার্সের ভ্যারাইটি স্টোর থেকে যুথিকার জন্য 200 টাকা দিয়ে এক গাদা ফরাসি পারফিউমারির সৌরভ সামগ্রী আর প্রসাধনের উপচার কিনে এনেছেন চারু ঘোষ। 10 শিশি সেন্ট, পাস্তুরাইজড ফেস ক্রিম, অলটোন শ্যাম্পু, স্কিন টনিক লোশন, ওয়াটারপ্রুফ মাস্কারা, বিউটি গ্রেন। সকাল 8টা থেকে শুরু করে বেলা 12টা পর্যন্ত অনেক স্নেহময় আগ্রহ, উৎসাহ আর যত্ন নিয়ে কুসুম ঘোষ রান্না করেছেন মিষ্টি পোলাও, রুই মাছের ক্রোকে, মাংসের দমপোক্ত, নারকেল চিংড়ি আর ছানার পায়েস। তখনও টেবিলে খাবার সাজানো হয়নি, আর চারু ঘোষের স্নানও বাকি ছিল। কিন্তু উদাসীনের মেয়ে যুথিকা ঘোষ ওর সেই সুরভিত আর প্রসাধিত সুন্দর চেহারাটাকে নিয়ে ঝলমলে শাড়ির আভা ছড়িয়ে দুলিয়ে আর ছুটিয়ে বারবার যেন একটা পেটুকে লোভের আবেগে রান্নাঘরের দরজার কাছে এসে কুসুম ঘোষকে বিরক্ত করতে থাকে। রান্না কি শেষ হলো মা? কুসুম ঘোষ হাসেন। হ্যাঁ রে লোভী মেয়ে, শেষ হয়ে এসেছে, শুধু জলপাইয়ের চাটনিটা বাকি। জলপাইয়ের চাটনি রাঁধতে এমন কি আর সময় লাগে? 15 মিনিট পার না হতেই আবার ছুটে আসে যুথিকা। হলো চাটনি? কুসুম ঘোষ হাসেন। হ্যাঁ, এবার ওকে স্নান সেরে নিতে বল। বলছি। একটা কথা। কি? 3টে থালাতে খাবার সাজিয়ে দাও তো। কুসুম ঘোষ আশ্চর্য হন। 3টে থালাতে? হ্যাঁ। কিসের খাবার? এই যে এসব পোলাও টোলাও সবই কিছু কিছু করে 3টে থালাতে সাজিয়ে দাও। কুসুম ঘোষের চোখে এইবার একটা ভ্রুকুটি ফুটে ওঠে। কার জন্যে? যুথিকা বলে, গিরিধারীর জন্যে, জানকীরামের জন্যে আর সোমরার জন্যে। কি বললি? কুসুম ঘোষ যেন একটা আর্তনাদ করে তার যন্ত্রণাক্ত বিস্ময়টাকে সামলাতে চেষ্টা করেন। ড্রাইভার গিরিধারী, চাকর জানকীরাম আর মালি সোমরার জন্যে 3টে থালাতে এইসব আভিজাতিক খাবার নিজের হাতে সাজিয়ে দিতে হবে। যুথিকা যেন কুসুম ঘোষের হাত দুটোকে একটা অভিশাপ সহ্য করতে বলছে। বলতে একটু লজ্জা পেল না যুথিকা? একটুও ভেবে দেখল না কি অদ্ভুত কথা বলছে? ভুলে গেল মেয়েটা এরকম নোংরা কাণ্ড যে এই উদাসীনের 25 বছরের জীবনে কোনো দিন সম্ভব হয়নি। কুসুম ঘোষ বলেন, না, তোমার বাজে খেয়াল বন্ধ করো যুথি। যুথিকা এইবার আশ্চর্য হয়। আমার জন্মদিনে আমরা সবাই পোলাও টোলাও খাবো, আর ও বেচারারা বাড়িতে থেকেও খাবে না? না। যুথিকা নাক সিটকে বিড়বিড় করে, কি বিশ্রী ব্যাপার। বিশ্রী হয়ে গিয়েছে তোর বুদ্ধিশুদ্ধি। যাকগে। আবার নাক সিটকে নিয়ে গম্ভীর হয়ে ছটফট করতে করতে চলে যায় যুথিকা। কুসুম ঘোষের সন্দেহ হয় এবং দুচোখের ক্ষুব্ধ দৃষ্টি তুলে দেখতে থাকেন কেমন যেন একটা আধ পাগলা রকমের মুখ করে ধেই ধেই করে চলে গেল মেয়েটা। মেয়েটার ব্যবহারের রকম সকম, কথা বলবার ঢং, চোখের চাউনি, হাঁটা চলা আর বুদ্ধি, রুচি, ইচ্ছে টিচ্ছে
সবই যেন কেমনতর বিশ্রী হয়ে যাচ্ছে। মেয়েটার জন্মদিন, তাই খুব বেশি ধমক ধামক করতে ইচ্ছে করে না, তাই রাগ সামলাতে চেষ্টা করেন কুসুম ঘোষ। চারু ঘোষও সব কথা শুনতে পেয়ে গম্ভীর হয়ে গেলেন। মেয়েটাকে যেন উদাসীনের জীবনের রীতি আর অভ্যাসগুলিকে অপমান করবার শখে পেয়েছে, কিংবা কাণ্ডজ্ঞানই হারিয়েছে। তা না হলে বুঝতে পারে না কেন এরকমের কাণ্ড করলে উদাসীনের প্রেস্টিজ নষ্ট করা হয়। যাই হোক, খাবার টেবিলের আনন্দটা আর নষ্ট করেনি যূথিকা, কোনো বিশ্রী উপদ্রব করেনি, বরং শেষ পর্যন্ত দেখতে পেয়ে খুশি হলেন, আর একটু নিশ্চিন্ত হলেন চারু ঘোষ এবং কুসুম ঘোষ। বীরু আর নীরুর লোভের সঙ্গে সমানে তাল দিয়ে সব খাবারের সব স্বাদুতা একেবারে চেটে পুটে খেল যূথিকা। প্রত্যেকবার জন্মদিনের উৎসবের দিনে একটু বেশি উৎফুল্ল হয়ে বীরু নীরুর সঙ্গে যেসব গান গায় আর গল্প করে যূথিকা, এবারও তার ব্যতিক্রম হল না। উদাসীনের পিতা আর মাতার মুখের অপ্রসন্ন ভাবটাও শেষ পর্যন্ত হাসি চাপা পড়ে। মনে মনে বোধহয় একটু আশ্বস্ত হন এবং একটু হাঁপও ছাড়েন চারু ঘোষ আর কুসুম ঘোষ। না, যূথিকার মনের এই ছন্নছাড়া খেয়াল বোধহয় একটা বুদ্ধিহীন আমোদের খেলা মাত্র, ফিটের ব্যারামের মতো কোনো ব্যারাম নয়। গিরিধারীকে, জানকীরামকে আর সোমরাকে, একটা ড্রাইভার, একটা চাকর আর একটা মালিকে হঠাৎ সমাদর করে পোলাও টোলাও খাওয়াতে গেলে ওরাই যে ভয় পেয়ে চমকে উঠবে, যূথিকা বোধহয় ওদের ওই ভয়ের চমক দেখে একটু মজা পেতে চায়। তাই কি? কুসুম ঘোষ বলেন, আমার মনে হয় যূথিকা শুধু একটু মজা করবার জন্যেই এরকমের একটা কাণ্ড করতে চেয়েছিল। তা যদি হয় তবে রাগ করবার কিছু নেই, কিন্তু আমার কেমন একটা সন্দেহ হয়। কি? কুসুম ঘোষ আতঙ্কিতের মতো তাকিয়ে প্রশ্ন করেন। আমার সন্দেহ হয় যূথিকা বোধহয় আজকাল বাজে বইটই পড়ছে। হ্যাঁ, গাদা গাদা নভেল পড়ে দেখছি। না না, নভেল টভেলের কথা বলছি না, ওতে কিছু হয় না। আমার সন্দেহ হয় যূথিকা আজকাল বিবেকানন্দের বইটই পড়ছে না তো। কুসুম অবিশ্বাস করেন। বিবেকানন্দের বই যূথিকা পড়বে কোন দুঃখে? দুঃখে নয়, খেয়ালে, বাতিকে। সেই জন্যই তো বলছি, এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। কুসুম আশ্চর্য হন। তুমি কবে বিবেকানন্দের বই পড়লে? আমি না, আমি দেখেছি একজনকে বিবেকানন্দের বই পড়তে পড়তে শেষে জীবনের সব প্রসপেক্টের কি ভয়ানক সর্বনাশ করে কি হয়ে গেলেন নন্তু কাকা। নন্তু কাকাকে? আমারই বন্ধু, এক কলেজের বন্ধু, ফটিকের আপন কাকা। ভদ্রলোক কেমব্রিজের এমএ, দেশে ফিরে এসেই ৮০০ টাকা মাইনের একটা সরকারি সার্ভিস পেলেন। ভেবে দেখো, সে সময়ের ৮০০ টাকা, তার মানে আজকের প্রাইস ইন্ডেক্স অনুসারে ৩২০০ টাকা। তা ভদ্রলোক সে সার্ভিস নিলেন না, একটা অজ পাড়া গাঁয়ে গিয়ে নিজে একটা স্কুল করলেন। আমি নিজের চোখে দেখেছি, স্কুল বাড়ির কাছে কাউশেডের মতো একটা ঘরের ভেতর বসে নিজের হাতে রান্না করছেন, ভাত, ডাল আর ঢ্যাঁড়সের চচ্চড়ি, ব্যাস। কি সাংঘাতিক অবস্থা! ইচ্ছে করে কেন এরকম অবস্থা করলেন নন্তু কাকা? বললাম তো, ওই বিবেকানন্দের বই পড়বার অভ্যাসে পেয়েছিল, গরিব হয়ে যাবার বাতিকে ধরেছিল। চারুবাবুর সন্দেহটাকে সন্দেহ করবার মতো মনের জোর আর পান না কুসুম, এবং একটু ভয়ও পান বোধ হয়। এবং একদিন হঠাৎ যূথিকার পড়ার ঘরে ঢুকে ভয়ের কথাটা একটু কৌশল করে বলেই ফেললেন কুসুম, ভালো বইটই পড়বি, বিবেকানন্দের বইটই পড়ে কোনো লাভ নেই। যূথিকা হাঁ করে আর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। বিবেকানন্দ কে? বিবেকানন্দ আবার কে? আমি জানি না, কোনোদিন এরকম একটা নামও শুনিনি। কুসুমের চোখের দৃষ্টিটাই যেন হঠাৎ খুশি হয়ে হেসে ওঠে। তার কৌশলের প্রশ্নটাই সার্থক হয়েছে। বৃথা সন্দেহ, অযথা দুশ্চিন্তা। এবং চারুবাবুর কাছে গিয়ে হেসে ফেলেন কুসুম। মেয়েটার সামান্য দুটো একটা খেয়ালের কাণ্ড দেখে মিছিমিছি বড় বেশি ভাবনা করা হচ্ছে। চারুবাবু একটু লজ্জিত হয়ে হাসতে থাকেন। উদাসীনের বারান্দার চেয়ারগুলির ওপর রোজই সকালবেলায় যেসব মানুষকে বসে থাকতে দেখা যায়, তারা সবাই মক্কেল,
মাঝে মাঝে সন্ধ্যাবেলাতেও 2-4 জনের সমাগম দেখা যায়। কিন্তু আজ সন্ধ্যায় উদাসীনের ফটক পার হয়ে দু চোখে কেমন একটা উৎসাহের দৃষ্টি নিয়ে আর আস্তে আস্তে হেঁটে এসে উদাসীনের বারান্দার উপর দাঁড়ালো যে মানুষটা, তাকে দেখলেই বোঝা যায় মোটেই মক্কেল মানুষ নয়। তবে কে, কিসের জন্যই বা এসেছে? চারুবাবু বাড়িতে নেই, কুসুম ঘোষও নেই। উদাসীনের বাপমা দুজনেই বেড়াতে বার হয়েছেন। বীরু নীরুও সঙ্গে গিয়েছে। বাড়িতে আছে শুধু যুথিকা। যুথিকাকে আজ সকাল থেকে বিকেলের মধ্যে অনেকবার হাঁচতে এবং কাশতে দেখা গিয়েছে। একটু টেম্পারেচারও হয়েছে। কুসুম বলেছেন, সাবধান যুথি, তুমি আজ জানলার কাছেও দাঁড়াবে না, বেড়াতে যাওয়া তো দূরের কথা। উপরতলার সেই ঘর, যেটা যুথিকা ঘোষের পড়ার ঘর, তারই ভেতরে একটা চেয়ারের উপর বসে উলের মাফলার গলায় জড়াতে জড়াতে হঠাৎ চোখে পড়ে যুথিকার। ফটক পার হয়ে ভেতরে ঢুকল একটা মানুষ, যে মানুষকে মক্কেল বলে মনে হয় না, হিমাদ্রি গোছের একটা মানুষ বলেই মনে হয়। বয়সের দিক দিয়েও প্রায় হিমাদ্রিরই মতো, গায়ের জামা কাপড়ের চেহারাও প্রায় সেই রকমের। খয়েরি রঙের একটা আধা আস্তিন পাঞ্জাবি, কেজো মানুষের মতো মালকোঁচা দিয়ে পরা ধুতি। ধুতিটা অবশ্য ময়লা নয়, হিমাদ্রিরও ময়লা ধুতি পরার অভ্যেস নয়। সাদা রবারের জুতো না হলেও আগন্তুকের পায়ে সাদাটে এক জোড়া চামড়ার চটি দেখা যায়। কি আশ্চর্য, ভদ্রলোককে দেখলে হিমাদ্রিরই কথা মনে পড়ে যায়। উদাসীনের যে মেয়েকে জানলার কাছে দাঁড়িয়ে গায়ে ঠান্ডা লাগাতে নিষেধ করে গিয়েছেন উদাসীনের মা, সেই মেয়ে হঠাৎ ব্যস্ত হয়ে ওঠে, জানলার কাছে গিয়ে একবার দাঁড়ায়, তারপরেই উপরতলা থেকে তরতর করে নেমে এসে একেবারে বারান্দায় এসে দাঁড়ায়, যেখানে সারি সারি টবের ফুল গাছগুলিকে দুলিয়ে দিয়ে ফুরফুর করছে অফুরান ঠান্ডা হাওয়া। কাকে চান? যুথিকার প্রশ্ন শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আগন্তুক যুবক এবং উত্তর দেয়, আমি চারুবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। বাবা এখন বাড়িতে নেই। তাহলে আচ্ছা, তাহলে আরেকদিন আসব। চলে যাবার জন্য তৈরি হয় যুবক ভদ্রলোক। দেখতে পায় যুথিকা ভদ্রলোকের হাতে ছোট একটা খাতা আর রসিদ বইয়ের মতো দেখতে একটা বই। আপনি নিশ্চয়ই কোনো দরকারি কাজে এসেছিলেন? প্রশ্ন করে যুথিকা। আগে হ্যাঁ। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন না কেন, বাবা বড়জোর আর আধ ঘন্টার মধ্যেই চলে আসবেন। যুবক ভদ্রলোক বেশ খুশি হয় এবং যেন কৃতার্থভাবে বলে, আগে হ্যাঁ, আধা ঘন্টা অপেক্ষা করতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে বসুন। যুবক ভদ্রলোক আবার চেয়ারে বসে, কিন্তু যুথিকা ঘোষ চলে যায় না, বরং অদ্ভুত এক কৌতূহলের আবেগে বাচাল হয়ে ওঠে। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি? হ্যাঁ বলুন। বাবার কাছে আপনার কিসের কাজ? চাঁদা চাইতে এসেছি। চাঁদা? হ্যাঁ, রিলিফের কাজের জন্যে। যুথিকা বোকার মতো তাকায়। তার মানে? যুবক ভদ্রলোক বলে, বাংলাদেশে একটা বন্যা হয়ে গিয়েছে, প্রায় 2 লাখ মানুষের ঘর ভেসে গিয়েছে, ক্ষেতের সব ধান পচে গিয়েছে। খবরের কাগজে পড়েছেন বোধহয়। আমি খবরের কাগজ পড়ি না। যাই হোক, দেশের সব বড় বড় নেতা সাহায্যের জন্য আবেদন করেছেন, একটা রিলিফ কমিটিও হয়েছে। বুঝলাম না। বন্যার জন্য যেসব লোক কষ্টে পড়েছে তাদের সাহায্য করবার জন্য রিলিফ কমিটিকে অনেকেই টাকা পাঠাচ্ছেন। আমরাও ঠিক করেছি চাঁদা করে আমাদের গিরিডি থেকে অন্তত 100-5 টাকা আমরা রিলিফ কমিটিকে পাঠাবো। আপনারা কারা? আমরা এখানেই চাকরি বাকরি করি। তাই বলুন। হাঁপ ছাড়ে যুথিকা। এতক্ষণ ধরে ভদ্রলোকের কথাগুলিকে একটা রহস্যের মতো মনে হচ্ছিল এবং কিছু বুঝতে পারা যাচ্ছিল না। বার কয়েক এদিক ওদিক পায়চারি করে আর গলার শিথিল মাফলারটাকে ভালো করে জড়িয়ে আবার আচমকা প্রশ্ন করে ওঠে যুথিকা, কত টাকা পেলে আপনি খুশি হবেন? যুবক ভদ্রলোক হেসে ফেলে, আপনারা খুশি হয়ে যা দেবেন তাতেই খুশি হব। 10 টাকা? হ্যাঁ। বেশ, তাহলে। যুথিকার কথা শেষ হতে না হতেই উদাসীনের ফটকের কাছে মোটর গাড়ির হেডলাইটের আলো দেখা যায়।
বেরিয়ে ফিরেছেন চারু ঘোষ আর কুসুম ঘোষ আর বীরু নীরু। বীরু নীরু দৌড়তে দৌড়তে ছুটে এসেই বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু চারু ঘোষ এবং কুসুম ঘোষ আস্তে আস্তে হেঁটে বারান্দার উপরে উঠেই চমকে ওঠেন। যুবক ভদ্রলোকও ব্যস্তভাবে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আপনারই কাছে এসেছি। হেতু? চারু ঘোষের গলার স্বর একটা গম্ভীর বিরক্তির শব্দের মতো বেজে ওঠে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে যে বন্যা হয়েছে। জানি, কিন্তু সে কথা জানাবার জন্যে তোমার এখানে আসবার কি দরকার বুঝতে পারছি না। রিলিফ কমিটিতে কিছু টাকা পাঠাতে হবে, সেই জন্যে আপনার কাছে কিছু চাঁদা চাই। নো চাঁদা, দেয়ার ইউ স্টপ। আগে আমি চাঁদা দেব না। জি আজ্ঞে, আমি চলে যাচ্ছি। যুবক ভদ্রলোক তখনই চলে যেত নিশ্চয়ই, কিন্তু যুথিকা হঠাৎ বলে ওঠে, আমি যে ভদ্রলোককে কথা দিয়ে ফেলেছি বাবা। যুথিকার মুখের দিকে তাকাতে গিয়ে চারু ঘোষের চোখ দুটো যেন চমকে ওঠে। কি কথা? 10 টাকা চাঁদা প্রমিস করেছি, সেই জন্যে উনি অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। কতক্ষণ ধরে? আধ ঘন্টা হবে। চুপ করে কিছুক্ষণ ধরে আনমনার মতো কি যেন ভাবেন চারু ঘোষ। তারপর কুসুম ঘোষের হতভম্ব মুখটার দিকে তাকান। ছোট একটা ভ্রুকুটির ছায়াও চারু ঘোষের চোখের উপর শিরশির করে কাঁপে। তারপরই পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে যুবক ভদ্রলোকের হাতের দিকে এগিয়ে দেন চারু ঘোষ। তাড়াতাড়ি পেন্সিল চালিয়ে খসখস করে একটা রসিদ লিখে চারু ঘোষের হাতের উপর ফেলে দিয়ে আর 10 টাকার নোটটা হাতে নিয়ে চলে যায় যুবক ভদ্রলোক। দেখলে মনে হয়, হ্যাঁ, এই লোকটা এই প্রকাণ্ড উদাসীনকে অপমান করবার আনন্দে তৃপ্ত হয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। কুসুম বলেন, একই কাণ্ড যুথি, আবার এরকম একটা নোংরা কাণ্ড কেন করলে তুমি? যুথিকা হাসে। রাগ করছো কেন? কুসুম চেঁচিয়ে ওঠেন, তোমাকে চড় মারা উচিত ছিল। কোথাকার কে না কে, যেমন চেহারা তেমনি আক্কেল, তাকে ইচ্ছে করে তুমি এই বাড়ির চেয়ারে আধ ঘন্টা ধরে বসিয়ে রেখেছ। চারু ঘোষের গম্ভীর স্বর আরো তপ্ত হয়ে ওঠে। আমার প্রশ্ন, তুমি লোকটার সঙ্গে কথা বললে কেন? কুসুম বললেন, তোমার জন্যে যে ওকে আজ একটা বাজে লোকের কাছে অপমানিত হতে হলো, এটুকু বুঝতে পারলে মুখ্য মেয়ে? যুথিকা ফ্যাল ফ্যাল করে তাকায়। অপমানিত? হ্যাঁ, তুমি লোকটাকে চাঁদা প্রমিস করে বসে আছো বলেই না উনি বাধ্য হয়ে। ছি ছি, লোকটা এখন বোধহয় মুখ টিপে হাসছে। আমার জীবনে কোনোদিন আমার ইচ্ছার বিরুদ্ধে এরকম বাজে কাজ করতে হয়নি। 10 টাকা গেল, সে টাকা কোনো কথা নয়। কথা হলো আমার প্রিন্সিপাল নষ্ট করতে হলো। চ্যারিটি করে পৃথিবীতে ভিখিরির সংখ্যা বৃদ্ধি করা আমার নীতি নয়। সে যাই হোক, কিন্তু তোমার মেয়ের মনের চালচলন ভিখিরি ভিখিরি হতে যাবে কেন? একটা বাজে লোকের সঙ্গে আধ ঘন্টা ধরে কথা বলতে ওর প্রেস্টিজে কেন বাঁধে না? চারুবাবু এইবার একটু শান্তস্বরে উপদেশ দেন, আশা করি অপরিচিত কোনো লোকের সঙ্গে কোনোদিন বেশি কথা বলবে না যুথিকা। ভদ্রতা করতে হবে না, অভদ্রতাও করতে হবে না, শুধু একটি কথায় হ্যাঁ বা না বলে বিদায় করে দেবে। যুথিকার মুখটাকে অনুতপ্তের মুখের মতো একটা করুণ মুখ বলে মনে হয়। বোধহয় ভুল বুঝতে পেরেছে যুথিকা, আর উদাসীনের বাপমাকে এভাবে বিব্রত ও বিরক্ত করে মনে মনে একটু লজ্জিতও হয়েছে। যুথিকা বলে, আচ্ছা। উদাসীনের বাপমার উপদেশ স্বীকার করে নিয়ে কাশতে থাকে যুথিকা। কুসুমের চোখের দৃষ্টি এইবার একটু মায়াময় হয়ে ওঠে। দেখো তো, ঠান্ডা লাগিয়ে কাশিটাকে আবার বাড়িয়ে তুললে। যা বলি তোর ভালোর জন্যই বলি। এই ঘটনারই মাত্র 5টা দিন পরের একটি ঘটনা। সেদিন যুথিকা ঘোষের গলাতে কাশির খকখক শব্দের উপদ্রব ছিল না। ঠিক আজকেরই মতো সেদিনও উদাসীনের বাপ মা আর বীরু নীরু বাড়িতে ছিল না, কিন্তু বেলাটা সন্ধে নয়, সকাল। বই হাতে নিয়ে ফিজিক্সের ফর্মুলা মুখস্থ করতে করতে যখন নিচের তলাতেই বাড়ির বাইরের বারান্দায় পায়চারি করছিল যুথিকা ঘোষ, তখন একজন অপরিচিত ব্যক্তি উদাসীনের ফটক পার হয়ে বারান্দার দিকে এগিয়ে আসতে থাকেন। আরও দেখতে পেয়েছে যুথিকা, ভদ্রলোক মোটর গাড়িতে এসেছেন।
ফটকের সামনের রাস্তার উপরেই গাড়িটা দাঁড়িয়ে আছে। মোটর গাড়ির সম্পর্কে যুথিকা ঘোষের মনেও বেশ একটা শখের কৌতূহল আর গবেষণা আছে। এই ব্যাপারে বীরু নীরুর উৎসাহও যুথিকার উৎসাহের কাছে হার মেনে যায়। বীরু আর নীরু এক নিঃশ্বাসে যতগুলি গাড়ির নাম বলতে পারে, যুথিকা তার 3 গুণ বলে দেয়। ম্যাগাজিনের পাতা উল্টিয়ে নতুন ডিজাইনের গয়নার বিজ্ঞাপনীর ছবির তুলনায় নতুন মডেলের গাড়ির বিজ্ঞাপনীর ছবি দেখতে বেশি ভালোবাসে যুথিকা। বীরু আর নীরুও মাঝে মাঝে দিদির জ্ঞানের পরিচয় পেয়ে আশ্চর্য হয়ে যায়। কলিয়ারির সাহেব মক্কেলদের গাড়ি এসে যখন ফটকের কাছে থামে, তখন উপরতলার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে আগন্তুক গাড়ির দিকে মাত্র একবার তাকিয়েই বলে দিতে পারে যুথিকা, এটা নিশ্চয়ই 1950 মডেলের বুইক। বীরু নীরু ছুটে যায় এবং ফটকের কাছে গিয়ে গাড়িটাকে দেখে নিয়ে ফিরে এসেই আশ্চর্য হয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ দিদি। আগন্তুক ভদ্রলোকের গাড়িটা দেখে যুথিকার চোখে একটা নতুন রহস্যের মতো বোধ হয়। একেবারে অপরিচিত, কবেকার মডেল কে জানে। চকচকে ঝকঝকে গাড়িটা যে খুব দামি গাড়ি তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোকও বেশ চকচকে ঝকঝকে চেহারার মানুষ। দেখা মাত্র নরেনের কথা মনে পড়ে যায়। ভদ্রলোক নরেনেরই সমান বয়সের মানুষ বলে মনে হয়। সিল্কের শার্ট আর ট্রাউজার, গলার টাইও সিল্কের। ভদ্রলোক যেন নরেনেরই মতো, কিংবা হতে পারে নরেনের চেয়েও বেশি ঝকঝকে গৌরবের মানুষ। বারান্দার ওপরে উঠেই যুথিকার দিকে তাকিয়ে হাসিমুখী আর প্রীতিপূর্ণ উৎসাহের দৃষ্টি তুলে আগন্তুক ভদ্রলোক প্রশ্ন করেন, মিস্টার ঘোষ বাড়িতে আছেন? না। কখন আসবেন? বলতে পারি না। তাহলে? বলতে বলতে একটা চেয়ারের কাঁধে হাত দেন ভদ্রলোক আর নিজেরই হাত ঘড়িটার দিকে তাকান। আমি তাহলে? বেশ একটু বিড়ম্বিত স্বরে আর একটু আশ্চর্য হয়ে আবার কথা বলেন আগন্তুক ভদ্রলোক। আর যুথিকা ঘোষ তার হাতের বইয়ের পাতা উল্টিয়ে ফর্মুলা খুঁজতে থাকে। আমি তাহলে চলি? হ্যাঁ। ভদ্রলোক বারান্দা থেকে নেমে যাওয়ার আগেই সরে গিয়ে পায়চারি করতে থাকে যুথিকা। ফটকের কাছে গাড়ির শব্দ বেজে উঠতেই যুথিকা বুঝতে পারে চলে গেলেন ভদ্রলোক, কিন্তু ফটকের দিকে চোখ পড়তেই বুঝতে পারে না, ভদ্রলোকের ঝকঝকে গাড়িটা স্টার্ট নেয়নি। বাড়ির গাড়িটা এসে দাঁড়িয়েছে। বাড়ি ফিরেছেন বাবা আর মা আর বীরু ও নীরু, এবং আগন্তুক ভদ্রলোকের সঙ্গে সবারই একেবারে মুখোমুখি দেখাও হয়ে গিয়েছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুবোধ ঘোষের লেখা শুনো বরনারী। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।